Welcome to my English channel, English Grammar Abdus Salam. My dear viewers, it is very interesting to hear that we have already discussed about a lot of grammatical points. Today, I am going to discuss another point, that is about optative sentence. That is about optative sentence. Yes. As we have already discussed about assertive sentence and its structure, interrogative sentence and its structures, imperative sentence and its structures. So today it is very urgent to discuss about optative sentence because it is also an important part of speaking. Am I right? And it will help you to clear your ideas through this point. আমরা কিন্তু সেই ছোট্ট কাল থেকেই একটা বিষয় শিখে এসেছি, আশীর্বাদ অভিশাপ। কি আশীর্বাদ, অভিশাপ, ইচ্ছা, প্রার্থনা, এই কথাগুলো আমরা কিন্তু শিখে এসেছি। যদি মনে করো তোমার আম্মা তোমার জন্য কোনো শুভকামনা করছে, প্রার্থনা করছেন, তোমার একটা ইচ্ছা আছে, এইটা করব, এইটা একটা ইচ্ছা। আবার অনেক সময় আমরা দেখি না যে অনেকে রাগ করে বলে তোর এই ক্ষতি হবে, তোর সমস্যা হবে দেখিস, তার মানে অভিশাপের কথা বলে। আসলে এই বিষয়গুলো একেবারে সাধারণ এবং প্রত্যেকটা কাজে আমরা অনেক ভালোভাবে করবো। আবার কিন্তু অনেকে উইশ করে, গ্রিটিংস করে না। আমরা দেখি তো কিভাবে এই কাজগুলো করা যায়। প্রথমে দেখব আমরা মে আল্লাহ হেল্প ইউ টু কমপ্লিট ইউর ওয়ার্ক। মে আল্লাহ হেল্প ইউ টু কমপ্লিট ইউর ওয়ার্ক। আল্লাহ তোমায় সাহায্য করুন তোমার কাজ সম্পন্ন করতে। এটা কিন্তু একটা আশীর্বাদের কথা। আমরা সাধারণত কোনো কাজ করতে যখন যাই তখন বাবা মা গুরুজনদের আশীর্বাদ নিই, তোমরাও তাই নাও। এটাই কিন্তু সোশ্যাল কাস্টমস। ইট ইজ দ্য ওয়ে টু গেট দ্য সাপোর্ট, মেন্টাল সাপোর্ট অ্যান্ড দ্য অ্যাসোসিয়েশন অফ দ্য সিনিয়র্স অ্যান্ড দ্য রিলেটিভস। এটা কিন্তু সাধারণ ঘটনা। ঠিক এই একই কথা বলা হচ্ছে এখানে, মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ টু কমপ্লিট ইউর ওয়ার্ক। তোমার কাজ শেষ করতে আল্লাহ তোমায় সাহায্য করুন। তার মানে আশীর্বাদ চাওয়া হচ্ছে। এখানে আমরা যেটা দেখব যে স্ট্রাকচারটা কেমন হলো দেখো তো। মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি শিখলাম? যে অপারেটিভ সেন্টেন্সটা দ্বারা আসলে এই স্ট্রাকচারটা কেমন হচ্ছে সেটা আমরা এখন কিন্তু কল্পনা করব। সেটা হচ্ছে কি, যে একটা অপারেটিভ সেন্টেন্স দ্বারা কি বলছেন, যে সেন্টেন্স দ্বারা সাধারণত ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, শুভকামনা, এই সমস্ত অনুভূতি, এই সমস্ত কথা প্রকাশ পায়, তাদেরকে আমরা অপারেটিভ সেন্টেন্স বলবো। তাহলে কি বলবো আমরা? যে সমস্ত সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, অভিপ্রায়, এই সমস্ত কিছু প্রকাশ পায় তাদেরকে আমরা অপারেটিভ সেন্টেন্স বলবো। কিন্তু এখানে একটা কথা মনে করতে হবে যে সবসময় যে আশীর্বাদ করে তা না, অনেক সময় কিন্তু মানুষ অভিশাপ করে, যদিও সেটা রেয়ার। মানে সাধারণত আমাদের কারোর উচিত নয় কারো বিপক্ষে কোনো কিছু বলা বা কারো ক্ষতি চাওয়া উচিত নয়। তারপরেও মানুষ রাগ উঠে গেলে অনেক সময় বলে না। যেমন দেখেন, মে আল্লাহ কার্স অন ইউ, মে আল্লাহ কার্স অন ইউ। স্ট্রাকচার কিন্তু একটা, সেটা কি? মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আচ্ছা, তাহলে এখানে আমরা কি শিখলাম? এখানে আমরা শিখলাম যে যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা, অভিশাপ, অভিনন্দন, শুভকামনা, এই সমস্ত প্রকাশ পায় তাদেরকে আমরা অপারেটিভ সেন্টেন্স বলবো। আর স্ট্রাকচারটা একেবারেই সহজ। সেটা কি? প্রথমে মে দ্বারা শুরু হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। এখানে এক্সটেনশনও বসতে পারে। সেই ক্ষেত্রে এটা আমরা একেবারে স্বাভাবিকভাবে ধরে নেব, এখানে এক্সটেনশনও বসতে পারে। খুবই মজার এবং ইন্টারেস্টিং ব্যাপার।
আরেকটা সেন্টেন্স দেখো তো কেমন হয় এটা। লং লিভ বাংলাদেশ। লং লিভ বাংলাদেশ। আচ্ছা, লং লিভ বাংলাদেশ, এখানে কিন্তু আমরা স্ট্রাকচারটা একটু ভিন্নভাবে দেখব। সেটা কিভাবে দেখব? দেখো তো এটা কি বলছে যে লং লিভ বাংলাদেশ। আমরা সাধারণত দেখি যে সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সেটা কি দেখো তো, এক্সটেনশন, ভার্ব, সাবজেক্ট একটু কিন্তু চেঞ্জ হয়ে গেল। বিষয়টা আমরা একেবারে ভাববো যে আগের সেন্টেন্সটা কেমন ছিল, এখানে সেন্টেন্সটা কেমন হলো। আগের সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন ছিল, সাবজেক্ট প্রথমে মেয়ে বসলো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এভাবে বসলো। কিন্তু পরের সেন্টেন্সটা একটু ভিন্ন দেখালাম। পরের সেন্টেন্সটাতে একটু ভিন্ন। সেটা কি হচ্ছে যে আগে প্রথমেই বসছে এক্সটেনশন অথবা অবজেক্ট, তারপরে ভার্ব প্লাস সাবজেক্ট, এইভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে। তাহলে আমরা এখানে একটু ভিন্নতা দেখছি যা আমাদের আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা যদি আগের ফরম্যাটে নিতে চাই তাহলে কেমন হবে? মেয়ে বাংলাদেশ লিভ লং। এবারে দেখো তো সেন্টেন্সটা আগের ফরম্যাটে চলে এসেছে কিনা। এটা একেবারে সহজ। সেটা কি দেখো যে আমরা এখানে বললাম লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এখানে বলছি মে বাংলাদেশ লিভ লং, তার মানে মেয়েটাকে সামনে নিয়ে চলে গেলাম, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কিন্তু আমার মূল স্ট্রাকচারটা হচ্ছে কিন্তু এইরকমই থাকবে, এই স্ট্রাকচারটা এইরকমই থাকছে, কিন্তু এখানে এসে সামান্য চেঞ্জ হলো। কি হলো? এক্সটেনশন, এক্সটেনশন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এইভাবে আমরা অবজেক্টিভ সেন্টেন্স লিখতে পারবো। আসলে মূল উদ্দেশ্য একটাই, সেটা কি এই সেন্টেন্সগুলি দ্বারা ইচ্ছা বা প্রার্থনা, অভিশাপ, শুভকামনা এই সমস্ত প্রকাশ পায়। আমরা যখনই কোনো অভিব্যক্তি প্রকাশ করব, আমি বলছি যে মে ইউ বিকাম গ্রেট। দেখো তো এখানে কি বলছে, প্রত্যেকটা বিষয় একবারে সাধারণ করে সহজ করে কিভাবে তুলে ধরা যায় সেই উদ্দেশ্যে আমরা কিন্তু কাজ করি। আর এর জন্য দরকার প্রতিটা সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝতে পারা, প্রতিটা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কাজ করতে শেখা। তাছাড়া সম্ভব নয়, এটাই তোমাকে বুঝতে হবে, কল্পনা করতে হবে, তাছাড়া সম্ভব নয়। ভালো শেখার পূর্ব শর্ত, the precondition of learning anything clearly and nicely is that you have to learn the basic points of it. You have to learn the basic point of it. Without learning the basic point, you can't hope to get anything better. Okay? তাহলে আমরা এখানে কি শিখলাম? May you become great in the world. May you become great in the world. তাহলে ওই স্ট্রাকচার চলে আসলো আবার, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আসলে ওই স্ট্রাকচার কখনো চেঞ্জ হচ্ছে না, স্ট্রাকচারটা কিন্তু আমাদের ওই রকমই থেকে গেছে, ওর কোনো চেঞ্জ হচ্ছে না। সেটা কি? সেটা বলছে যে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এইভাবে আমাদের কাজ চলছে। আসল কথা উদ্দেশ্য যে একটা ইচ্ছা অথবা আশীর্বাদ। যেমন এই সেন্টেন্স বলছে মে ইউ বিকাম গ্রেট ইন দ্য ওয়ার্ল্ড, তুমি পৃথিবীতে মে ইউ বিকাম গ্রেট ইন দ্য ওয়ার্ল্ড, তুমি পৃথিবীতে বিখ্যাত হও। আবার এখানে বলছে মে গড সেভ ইউ ফ্রম ডেঞ্জার। মে গড সেভ ইউ ফ্রম ডেঞ্জার। তাহলে এখানে কি শিখলাম আমরা? ওই যে স্ট্রাকচার চলে এসেছে আবার একই স্ট্রাকচার, সেটা মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এইভাবে কিন্তু আমরা বারবার একটা জিনিস শিখবো, সেটা কি আমাদের স্ট্রাকচার একটাই। কি স্ট্রাকচার? এমন একটা স্ট্রাকচার
যা দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বুঝবে। আচ্ছা, কখন ইচ্ছা হয় কখন প্রার্থনা হয় এটা কিন্তু জানার বিষয়, এবং এই বিষয়টা একেবারে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। সেটা হলো কি, আল্লাহ বা যে কোনো দেবতার নাম যখন উল্লেখ থাকে তার দ্বারা প্রার্থনা হয়। কি হয়? আল্লাহ বা যে কোনো দেবতার নাম যখন উল্লেখ থাকে তার দ্বারা কিন্তু প্রার্থনা হয়। আর অন্য সব ক্ষেত্রে ইচ্ছা প্রকাশ পায়, অনুভূতি প্রকাশ পায়, কল্পনা প্রকাশ পায়, আকাঙ্ক্ষা প্রকাশ পায়। তাহলে আমরা কি শিখলাম? এইভাবে এই সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করব। কি, আমরা ওই স্ট্রাকচারের বাইরে যাব না। সেটা কি বলছে? মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এইটা আমাদের বেসিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো দ্বারা অনেক কিছু আমরা করব, অনেক অভিব্যক্তি প্রকাশ করব। যেমন আপনি বলছেন যে মে বাংলাদেশ ক্রিকেট টিম বিকাম চ্যাম্পিয়ন ইন দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, এরকম হবে। তারপরে হঠাৎ একটা ছাত্র খুব ভালো, একজন খুবই ভালো শিখে বা শিখতে চায়, তখন তুমি বলছো মে গড হেল্প ইউ টু বিকাম চ্যাম্পিয়ন, মে গড হেল্প ইউ টু রিচ দ্য সামিট অফ ইউর সাকসেস। যেমন দেখো, মে আল্লাহ হেল্প ইউ টু রিচ দ্য সামিট অফ সাকসেস। এই তাহলে আমরা কি শিখলাম এতক্ষণ? আমরা এতক্ষণ শিখলাম যে যে সমস্ত সেন্টেন্স দ্বারা কোনো কাজের ইচ্ছা, প্রার্থনা বা আকাঙ্ক্ষা বা শুভকামনা প্রকাশ পায় তাদেরকে আমরা অপারেটিভ সেন্টেন্স বলবো। এই অপারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হচ্ছে? মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আর অন্য একটা স্ট্রাকচার কি বললাম আমরা? অন্য একটা স্ট্রাকচার বললাম এক্সটেনশন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এভাবেও কিন্তু আমরা বলেছি। যেমন আমরা একটা উদাহরণ দিলে সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখছি আর একটা উদাহরণ দিই আমরা। আসল কথা, প্রতিটা বিষয় আমাদের সুষ্ঠু এবং চমৎকারভাবে শিখতে হবে, যেন এই ধরনের কাজগুলো আমরা নিয়মিত করতে পারি, যা আমাদের এই দখলকে আরো শক্তিশালী করবে। সেটা কি হলো? লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এই যে এখানে এক্সটেনশন ভার্ব, আওয়ার প্রেসিডেন্ট, সাবজেক্ট। এই তো মাত্র দুইটা স্ট্রাকচার। আর আরেকটা আছে যেটা গ্রিটিংস করতে ব্যবহার করতে হয়, যার কোনো স্ট্রাকচার লাগবে না, ডিরেক্ট। সেটা ডিরেক্টলি ব্যবহার করা যায়, এর কোনো স্ট্রাকচার ব্যবহার করার প্রয়োজন নেই। সেটা কি? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তাহলে এর কোনো স্ট্রাকচার লাগবে না, এটা ডিরেক্ট কাউকে উইশ করলে তখন এই স্ট্রাকচার, এই ফিলিংসটা, এই এক্সপ্রেশনটা ব্যবহার করা যায়। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে নর্মালি স্ট্রাকচারটা হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তারপরে বলছে কি এক্সটেনশন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। আর এই ধরনের এক্সপ্রেশন প্রকাশ করার জন্য কোনো স্ট্রাকচারের প্রয়োজন নেই। যেমন আপনি কাউকে বলছেন গুড নাইট, গুড নাইট, কাউকে আপনি গুড নাইট দিচ্ছেন। আবার বলছেন গুড মর্নিং, এটা ডিরেক্ট, এর জন্য কোনো স্ট্রাকচারের প্রয়োজন নেই, ডিরেক্ট ব্যবহার করা যায়। কাউকে বলছেন হ্যাপি বার্থডে, আবার আপনি কোনো ফ্রেন্ড বাইরে যাচ্ছে, ওকে সি অফ করতে গেছেন বিমানবন্দরে, সেই ক্ষেত্রে আপনি বলছেন কি, যে সেক্ষেত্রে বলছেন যে গুড বাই, সি ইউ অ্যাগেন। এর জন্য কোনো স্ট্রাকচার লাগবে না, এগুলো ডিরেক্ট ব্যবহার করা যায়। So, my dear viewers, now you can easily understand about the sentence structure of optative sentence and its expression and the uses of it. Okay, thank you all. Please follow every video from the beginning to the last and try to understand. And if you want to know everything nicely and clearly, you have to follow all the videos from the beginning to the last. Am I right? Okay. Please, if you find importance in my lectures or videos, please share it, like it and comments about it. Thank you all.